আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের যে আলোচনার বিষয়গুলো হচ্ছে এমন যে আমরা যে বর্তমান বিশ্বের যে রাজনৈতিক অবকাঠামো বা আমাদের দেশের বা আদার্স কান্ট্রির যে রাজনৈতিক স্ট্রাকচার বা ক্ষমতার কাঠামো বা শাসন ব্যবস্থা, এটা কি গত ১০০ বছর বা ২০০ বছর থেকে যে আলাদা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কি মানে যুগের চাহিদা ছিল? নাকি রাজনৈতিক পরিক্রমায় আসছে? নাকি নাকি অটোমেটিক হয়ে গেছে? নাকি এর পিছনেও কোনো পলিটিক্যাল কোনো ডিজাইন ছিল বা ডিজাইন ছিল? হ্যাঁ? তো এইগুলো যদি আমরা হিসেব করি তাহলে দেখবেন যে এই এর ভিতরে অনেক ডিজাইন ছিল, এর ভিতরে অনেক অ্যাক্টিভিটিস ছিল, এর ভিতরে অনেক প্রিন্সিপাল ছিল। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে কিছু অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে যে এর পিছনে মোস্ট ইম্পর্টেন্টলি কিছু পলিটিক্যাল ন্যারেটিভ ছিল। আর এই পলিটিক্যাল ন্যারেটিভগুলো যখন আপনি মানে স্টাডি করবেন তখন মোটামুটি যদি আপনি মোটা দাগে বের করতে যান তাহলে যেই ন্যারেটিভগুলো খুব ইফেক্টিভ এই মুহূর্তে বিশ্বে এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেগুলো হচ্ছে এরকম যে আমেরিকান ন্যারেটিভ, ইউরোপীয় ন্যারেটিভ, এরপর ধরেন আপনার এই আমাদের ইসরায়েলের ন্যারেটিভ, ভারতের একটা ন্যারেটিভ, চায়নার ন্যারেটিভ, এই পাকিস্তানের ন্যারেটিভ, আবার ধরেন আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ন্যারেটিভ। এখন বলতে পারেন যে আমেরিকান ন্যারেটিভ বা চীনের ন্যারেটিভের সাথে সাথে কি পাকিস্তানি ন্যারেটিভ যায়? হ্যাঁ, যায়। কারণ হচ্ছে কি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তান একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এই জন্য পাকিস্তানি ন্যারেটিভটা যায়, কিন্তু আদার্স কান্ট্রির জন্য পাকিস্তান ন্যারেটিভ খুব একটা আপনার প্রযোজ্য না বা ভ্যালুয়েবল না। তো এরপর যদি দেখি আপনি নেগেটিভগুলো আমরা দেখি, যেমন আমেরিকান নেগেটিভগুলো কীরকম? আমেরিকান নেগেটিভ হচ্ছে আমেরিকা নিজেই প্রথম কী করলো, একটা বিশ্বমোড়লের একটা চেয়ার তৈরি করলো, আর ওইখানে নিজেকে বসিয়ে দিল, নিজেকে বসাই দিয়ে ওই চেয়ারে বসে আমেরিকা বিশ্ব শাসনের উদ্দেশ্যে, হ্যাঁ, বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলা, যাদের যাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা আছে, যাদের এবং প্রাকৃতিক সম্পদ আছে, বা আমেরিকা বলয়ের বাহিরে অন্য কোনো প্ল্যাটফর্মে জড়িত, অথবা ভূরাজনৈতিক কারণে আমেরিকার আমেরিকার স্বার্থের বিপরীতে অবস্থান, এমন যে রাষ্ট্রগুলোর জন্য, এমন যে দেশগুলি, এদের জন্য আমেরিকার একটা কমন ন্যারেটিভ, সেটা হচ্ছে এই গণতন্ত্র, হ্যাঁ, এর পাশাপাশি ভিসা নীতি, বাণিজ্য নীতি, ইভেন ভ্যাট নীতি, আর বাণিজ্যিক নিষেধাজ্ঞা। এই ন্যারেটিভ দিয়ে তারা তারা দশকের পর দশক বিশ্ব শাসনের ব্যবস্থা করেছে। এবার যদি আপনি ধরেন ইউরোপের ন্যারেটিভ, আসলে ইউরোপের ন্যারেটিভগুলো এরকম দুই একটা ব্যতিক্রম বাদে ইউরোপের দেশগুলোর না আলাদা ন্যারেটিভ নেই। ইউরোপীয় দেশগুলো কী করে, তারা তাদের জোটগুলোকে ব্যবহার করে, যেমন ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো, এই জোটগুলোর মাধ্যমে তারা তারা ন্যারেটিভগুলো লঞ্চ করে। যেমন এদের ন্যারেটিভের বিষয়বস্তু কমন, সেটা হচ্ছে নারী অধিকার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, তারপর হচ্ছে যে সংখ্যালঘু, এই ন্যারেটিভ নিয়ে তারা তারা বিশ্বে কাজ করে। এবার ধরুন যদি ইসরায়েলের ন্যারেটিভ, ইসরায়েল হচ্ছে এই ইহুদিবাদী রাষ্ট্র, জন্মগতভাবে অবৈধ একটা রাষ্ট্র, যারা ফিলিস্তিনি রাষ্ট্র ভূমি দখল করে মানে পৃথিবীর জঘন্যতম, একবারে সর্বনিম্ন স্তরের যে নির্যাতন নিপীড়ন চালাইয়া পুরো ফিলিস্তিনি জাতিগোষ্ঠীকে ভূমিহীন এবং রাষ্ট্রহীন করে, এরপর এরা একটা ন্যারেটিভ বাজারে চালায়, সেটা হচ্ছে যে তাদের আত্মরক্ষার অধিকার। এরপর যদি আপনি আসেন যে আমাদের পার্শ্ব দেশ ভারত বিশ্বের গণতান্ত্রিক মূল্যবোধের একটা বৃহৎ একটা দেশ, হ্যাঁ, বা বলা হয় সংসদীয় গণতন্ত্রের সর্ববৃহৎ দেশ ভারত। ভারতের ন্যারেটিভটা দেখেন, বর্তমানে তাদের মানে চরম জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং চরম হিন্দু মৌলবাদী সংগঠন এই বিজেপি, এদের জয়েন্ট অ্যাডভান্সারে এখন যে যে সরকারটা আছে, এই মোদী সরকার, এদের এরা তাদের শাসন ব্যবস্থাকে মানে এস্টাবলিশড করার জন্য যেই কাজটা করছে, যে তাদের দেশের মানে সংখ্যালঘু জনসংখ্যাকে দেশের চতুর্থ শ্রেণীর নাগরিক বানিয়ে রাখছে, বিশেষত শিখ, মুসলিম, দলিত, এদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক বানিয়ে যে শুধু থামছে তা না, এবার এদের উপরে সকল প্রকার নির্যাতন বৈধতা দিছে তাদের মিডিয়ার মাধ্যমে। এই যে তাদের একটা পাঁচাটা মিডিয়া, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, এই গদি মিডিয়ার মাধ্যমে তারা বিশ্বে পাবলিশ করে যে আমরা সর্ব উদার গণতান্ত্রিক দেশ, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইনটা হচ্ছে তাদের যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। হ্যাঁ, এতক্ষণ যেই রাষ্ট্রগুলোর কথা বললাম, এগুলো তো অ্যাকচুয়ালি গণতান্ত্রিক রাষ্ট্র। এবার আসেন একনায়কতন্ত্রের যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর ন্যারেটিভগুলো কেমন কেমন ন্যারেটিভ তারা চালায়। চীন
চীন তাদের নিজের মানে গণতন্ত্র তো একেবারে অ্যাবর্ষণ করা এখানে। এরপর আসেন মানে অভ্যন্তরীণ তাদের যে জনগোষ্ঠীর মৌলিক অধিকার, নাগরিক অধিকার, মানবীয় মর্যাদা, মত প্রকাশের স্বাধীনতা, বিশেষত উইঘুর সম্প্রদায় এবং যে তিব্বত, এদেরকে তো একেবারে মানে কাফন ছাড়া দাফন দেওয়ার একটা ব্যবস্থা করা। এরপর তার সারা বিশ্বে মানে তাদের যে যে এরকম ইনভেস্ট প্লাস ডেভেলপমেন্ট ইকুয়াল টু ফ্রেন্ডশিপ। অবশ্য তাদের এই ইনভেস্ট প্লাস ডেভেলপমেন্ট প্লাস ইকুয়াল টু ন্যারেটিভ ফ্রেন্ডশিপ, এই ন্যারেটিভটা ব্যাপক মানে পপুলার একটা ন্যারেটিভ। এবার যদি আসি আমরা পাকিস্তানের ন্যারেটিভ পাকিস্তানের যে দেশের শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা, এইটা আপনি পলিটিক্যাল সায়েন্সের কোনো ডেফিনেশনে পড়ে কিনা আমার জানা নাই। মানে এটা উইদাউট পলিটিক্যাল সায়েন্স সিস্টেম একটা শাসন ব্যবস্থা। এখানকার সামরিক বাহিনী ক্ষমতা কুক্ষিগত করা বা দুর্নীতি, দুর্নীতিগ্রস্ত একটা শাসন ব্যবস্থা, এবং এই সামরিক বাহিনী রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার করা, রাজনৈতিক দলগুলো নেতৃত্বকে আপনার ধরেন এদেরকে কি বলে, এটা একটা ব্ল্যাকমেল করা, এ ধরনের সব প্রকার মানে অপকর্ম করা। এবার রাজনীতিবিদরা নিজেদের মাথা বিক্রি করা, এই আত্মঘাতী বোমা হামলা, জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা, এই ধরনের আপনার অপকর্ম করার পরও এরা ধর্মীয় একটা নেগেটিভ মানে ইউজ করে পাবলিক সিম্পেথি আদায় করে। হ্যাঁ, এর বাইরে যদি আপনি দেখেন যে রাজতন্ত্রের শাসন ব্যবস্থার যে ন্যারেটিভগুলো, বিশেষত রাজতন্ত্র তো মধ্যপ্রাচ্যে টোটালটাই এস্টাবলিশড, একমাত্র ইরান বাদ দিলে। তো এই রাজতন্ত্রের দেশগুলোর ন্যারেটিভগুলো কেমন হয়, এরা পৈতৃক সূত্রে পাওয়া রাষ্ট্রের ক্ষমতা এবং সাথে একটা কুশাসন ব্যবস্থা রাষ্ট্রের, হ্যাঁ, এবং অসীম ক্ষমতার অধিকারী হওয়া। এই অসীম ক্ষমতার অধিকারী হয়ে একটা জনগোষ্ঠীকে, একটা জাতিগোষ্ঠীকে অকর্মঠ জাতিতে পরিণত করে পেট্রোডলারের যে অস্ত্রনীতি, হ্যাঁ, পশ্চিমাদের পাচাটার অবস্থা, এই ডলারের ন্যারেটিভ দিয়ে তারা চুপচাপ দিনের পর দিন, দশকের পর দশক টিকে আছে। এটা তো বললাম আমাদের মানে ধরেন আন্তর্জাতিক যে পর্যায়ের যে ন্যারেটিভগুলো। এরপর যদি আপনি আসেন আমাদের বাংলাদেশের যেই ন্যারেটিভগুলো 71 পরবর্তী আজ পর্যন্ত যেই ন্যারেটিভগুলো খুব পপুলার না, জাস্ট সবচেয়ে সর্বাধিক পরিচালিত যে ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলো যদি আপনি আলোচনা করতে না, আগে বাংলাদেশের রাজনীতির ধারাটা নিয়ে একটু বলা উচিত। সারা পৃথিবীতে বিশেষত গণতান্ত্রিক দেশে 2-4টা মোটা দাগে বাদ দিলে পৃথিবীর সব দেশে 2 ধারার রাজনীতি বিদ্যমান। সেখানে রাজনৈতিক দল মত অনেকগুলো থাকতে পারে, কিন্তু যেমন ভারতে অনেক মতের রাজনৈতিক দল, বাট ধারা কিন্তু তাদের 2টা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম। বাংলাদেশে কম বেশি 4টা ধারার রাজনীতি বিদ্যমান। একটা হচ্ছে আওয়ামীপন্থী রাজনীতি, একটা বিএনপিপন্থী রাজনীতি, বিএনপিপন্থীর মতো মূলত জাতীয়তাবাদীপন্থী রাজনীতি, এরপর দেখুন ইসলামপন্থী রাজনীতি আর বামপন্থী রাজনীতি। তো আওয়ামীপন্থী যে রাজনীতি, এদের নেগেটিভটা কি দেখেন, এদের নেগেটিভ হচ্ছে মুক্তিযোদ্ধা, রাজাকার, এই ন্যারেটিভ দিয়ে তারা স্টার্ট করছে। আর তাদের সর্বশেষ সংযোজন হচ্ছে যে মানে গণতন্ত্রের উপরে উন্নয়নকে প্রাধান্য দেওয়া, প্রায়োরিটি বেসিস ডেভেলপমেন্ট, হ্যাঁ। আর এই আর একটা কথা হচ্ছে খুব সর্বশেষ সংযোজন হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প নাই। হ্যাঁ, শেখ হাসিনার বিকল্প নেই। এই ন্যারেটিভের তাবিজ জনগণের গলায় ঝুলাই দিয়েছে। এরপর যদি আসেন জাতীয়তাবাদী পন্থীদের যে ন্যারেটিভ, পন্থীদের নেতৃত্বে মূলত বিএনপি। এই বিএনপির অ্যাকচুয়ালি আমার জানা মতে এদের পার্মানেন্ট কোনো নেগেটিভ নেই। এরা ধরেন এই গত সরকারের আমলে এদের ন্যারেটিভ কী ছিল, গত সরকারের আমলে এদের ন্যারেটিভ ছিল 7ই নভেম্বর, তারপর বহুদলীয় গণতন্ত্র, অন্যায় অত্যাচার বা নির্যাতন, নিপীড়ন, মামলার ফিরিস্তি, এই ধরনের নেগেটিভ। কিন্তু সরকার পতনের পর এত দ্রুত সময়ের ভিতরে দেখেন তাদের নেগেটিভ সেন্স, তাদের এখন নেগেটিভ কি, মানে জামাত, রাজাকার, হ্যাঁ, স্বাধীনতা পরিপন্থী, এখন এই নেগেটিভ মানে জনগণের ধৈর্য পকেটে ঢুকাই দিতেছে, হয় তুমি খাও নইলে বাইরে নিয়ে যাও। এবার যদি আসেন ইসলামপন্থীদের রাজনৈতিক দলগুলোর নেগেটিভ, ইসলামপন্থীদের ভিতরে দুটো নেগেটিভ, একটা হচ্ছে জামাত ইসলামের নেগেটিভ, আর একটা হচ্ছে আদার্স পলিটিক্যাল ইসলামিক পলিটিক্যাল গ্রুপের নেগেটিভ। জামাতপন্থীদের নেগেটিভ কি, জামাতপন্থী নেগেটিভের 3টে হেডলাইন। একটা হচ্ছে
শততক শাসন চাই, আল্লাহর আইন চাই, এই ধরনের ভালো ভালো কথা, শাসন ব্যবস্থার বা তা দুর্নীতি মুক্তির কথা, হ্যাঁ, এই একটা নেগেটিভ চালানো। এরপর সেকেন্ড হেডলাইনটা কি? সেকেন্ড হেডলাইনটা হচ্ছে যে আহ, একাত্তরকে ভারত বিরোধিতা বা একাত্তরের সময় পলিটিক্যাল সিদ্ধান্ত, হ্যাঁ, বা ভারতের আগ্রাসন, এ দিয়ে একাত্তরকে ফেস করা। আর পাশাপাশি থার্ড যে এটা তারা ইউজ করে সেটা হচ্ছে যখনই এদের মধ্যম সারি বা নিম্ন সারি নেতাদের দিয়ে তারা এই কাজটা করে থাকে, যে সুযোগ পাইলেই মুক্তিযুদ্ধ এবং রাজা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করা। এবার যে আদার্স ইসলামিক গ্রুপগুলো আছে, এদের ন্যারেটিভ হচ্ছে কমন একটা ন্যারেটিভ। এদের ন্যারেটিভ হচ্ছে জান প্রাণ দিয়ে প্রমাণ করা যে আমরা জামাত বিরোধী, আমাদের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, আমরা আমরা অ্যান্টি জামাত। এরপর যদি বাকি থাকে যারা আপনি বামদের পৃথিবীতে বাংলাদেশের একমাত্র বামদের অবস্থা হচ্ছে এই যে যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, যাদের অ্যাকচুয়াল কিছু নাই, যারা সকাল বিকাল নেগেটিভ তৈরি করে। আর এদের সবগুলো নেগেটিভের আপনার ফোকাস লাইন থাকে ধর্মবিদ্বেষ, বিশেষ করে ইসলাম বিদ্বেষী একটা অবস্থা। হ্যাঁ, আরেকটা হচ্ছে সব কিছুতেই আপনি ডানপন্থী খোঁজা, সব কিছুতেই ধর্ম খোঁজা, হ্যাঁ, আর সব কিছুতে আপনি এই সংখ্যালঘুর উপরে চাপাইয়ে দেওয়া। হ্যাঁ, যত যা কিছু হবে, আপনি একজন লোক পাশাপাশি দুজন লোকের পারিবারিক সমস্যা, এর ভিতরে যে যদি একজন যদি অন্য ধর্মের হয়, ঠিক এরা সংখ্যালঘু নিজেদের মধ্যে চালাই দেওয়া। এই হচ্ছে মোটামুটি বামদের ন্যারেটিভ। এখন এই যে ন্যারেটিভগুলো আমি বললাম, এই ন্যারেটিভগুলোর আলোকে এখন পর্যন্ত আমাদের দেশ এবং সারা বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট অব্যবহৃত। এই ন্যারেটিভগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত বর্তমান যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় এই ফরম্যাটে পরিবর্তন হবে, এই ফরম্যাটে শাসন ব্যবস্থা হবে, এই ফরম্যাটে আপনার ভবিষ্যৎ দেখতে হবে। আবার যদি কখনো যদি বিশ্ব মোড়লদের বা বড় ইউরোপীয় দেশগুলির যদি কখনো মনে হয় নেগেটিভ চেঞ্জ করার, তারা যদি কখনো নেগেটিভ চেঞ্জ করে, তখন দেখবেন আবার রাজনৈতিক ধারাগুলো চেঞ্জ হবে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ।